জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, ঠিক এই মুহূর্তে চারপাশে কি ঘটছে তা নিয়েই আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। তিস্তা ইস্যুতে শিগগিরই ভারতের কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, উন্নয়নের বড় অংশীদার। দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুদেশের শীর্ষ নেতারা। দ্বিপাক্ষিক বৈঠকে স্বাক্ষরিত হয় 10টি সমঝোতা স্মারক। এর মধ্যে রয়েছে ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, ভারতের ইনস্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল সংযোগ, সমুদ্র গবেষণা ও সামরিক শিক্ষা সহযোগিতা। এছাড়া 3টি সমঝোতা নবায়ন হয়েছে। এগুলো হলো স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত সমঝোতা, দুর্যোগ ব্যবস্থাপনায় বিদ্যমান সমঝোতা ও মৎস্য সম্পদের উন্নয়নে সমঝোতা। পরে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন, রংপুরে উপদূতাবাস চালু করবে ভারত। এ সময় ভারতে চিকিৎসা সেবা নিতে আগ্রহীদের ই-মেডিকেল ভিসা চালুরও আশ্বাস দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের যোগাযোগ, আর্থসামাজিক উন্নয়নে ভারতের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। फिफ्टी 54 साझा नदियां भारत और बांग्लादेश को जोड़ती हैं। फ्लड मैनेजमेंट, अर्ली वार्निंग, ड्रिंकिंग वाटर प्रोजेक्ट्स पर हम सहयोग करते आए हैं। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি। আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে ভারত। এজন্য দেশটির টেকনিক্যাল কমিটি পাঠানো ইতিবাচক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। নয়াদিল্লিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে কোনো শর্তে বাংলাদেশ ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চায়। এ ব্যাপারে ভারতের ইতিবাচক সাড়া রয়েছে। ভারত উইলিং আছে তিস্তা প্রকল্পে আমাদেরকে সহায়তা করার জন্য। আপনারা জানেন যে অন্যান্য দেশও এ ব্যাপারে আগ্রহ আছে। তো আমরা দুই দেশের টেকনিক্যাল কমিটি বসে এই বিষয়টাকে ফার্দার এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই, সেটা যে কোনো ক্যাপাসিটিতে হোক। আমরা এ ব্যাপারে ভারতবর্ষের সহযোগিতা চেয়েছি, ভারতবর্ষ ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার জানানো হয়। এ সময় তিনি হেঁটে সালাম গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটে যান শেখ হাসিনা। সেখানে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। বরগুনার আমতলীতে বরযাত্রী সহ একটি মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে প্রাণ গেছে 9 জনের। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। দুপুরে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন জানান, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। হলদিয়ার খালের ওপর পুরনো সেতু পার হওয়ার সময় তা ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় এ পর্যন্ত নারী, শিশুসহ 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহবুব আমাদের সহকর্মী। আপনার কাছে জানবো যে সবার মরদেহ উদ্ধারের পর এখন মাইক্রোবাস ও অটোরিকশা উদ্ধার তৎপরতার সবশেষ খবর আপনি আমাদের জানাবেন। শনাক্তের পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর কি শুরু হয়েছে? অনুষ্ঠানে যোগ দিতে স্বজনরা কিন্তু এসেছিলেন, এই খানাখন্দে ভরা রাস্তা পাড়ি দিয়ে তারা ঠিকই এসেছিলেন, তবে ফিরে গেলেন লাশ হয়ে। ফিরে এখনো জাননি তা কেননা তাদের লাশ এখনো হস্তান্তরের প্রক্রিয়া চলছে, কিছুক্ষণের পর হয়তো হস্তান্তর করা হবে। এদিকে আপনি যেটি বললেন যে এখানে যে দুর্ঘটনায় পতিত মাইক্রোবাস এবং অটোরিকশাটি উদ্ধারের জন্য এখানে আমরা দেখেছি যে উদ্ধার কার্য যারা পরিচালনা করছেন তারা এসেছেন, তারা জানিয়েছেন যে এখানে যে সেতুটি রয়েছে এই সেতুটি অনেকটা নাজুক অবস্থায়, যে কারণে এখান থেকে রেকার কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে তারা ভিন্ন পন্থা অবলম্বন করে কিন্তু সেই দুর্ঘটনায় পতিত মাইক্রোবাসটি উদ্ধারের কার্যক্রম সম্পন্ন করবেন। আমাদের সেটি নিশ্চিত করেছেন এখানকার যারা উদ্ধারকর্মী রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ দুপুর 2টার দিকে যাত্রীবাহী মাইক্রোবাসটিতে এই যে হলদিয়া ইউনিয়নের এই সেতুর উপর থেকে পাড়ি দিয়ে আসার সময় দুর্ঘটনা পতিত হয় এবং ধাপে ধাপে কিন্তু এটি প্রায় পানির স্তর থেকে 15 ফিট নিচে তলিয়ে যায়। সেখানেই কিন্তু 9 জনের সলিল সমাধি হয় এবং হাসপাতালে আমরা দেখেছি সেখানে স্বজনদের ক্রন্দন রোলে কিন্তু ভারী হয়ে উঠেছে হাসপাতালে বানাতে, এবং স্বজনরা কিন্তু এখানেও ছুটে আসছেন। তারা এখানে এসে তারা আত্মীয় স্বজন যারা এখানে দুর্ঘটনা পতিত হয়েছেন মাইক্রোবাসে ছিলেন, সেই মাইক্রোবাসটি দেখার জন্য তারা ছুটে আসছেন। একটা করুণ অবস্থা তৈরি হয়েছে এর চারপাশে, এখনো উৎসুক জনতা রয়েছে, তারা অপেক্ষায় আছেন কখন মাইক্রোবাসটি উদ্ধার করা হবে, কখন অটোরিকশাটি উদ্ধার করা হবে। এদিকে যারা উদ্ধার কার্য এদিকে যারা পরিচালনা করছে লোকজন জানিয়েছে যে যারা এবং এখন পর্যন্ত কোনো নিখোঁজ আর নেই, শুধুমাত্র এখানে দুর্ঘটনার পতিত মাইক্রোবাসটি এবং অটোরিকশাটি রয়েছে। আর যারা স্বজন রয়েছেন তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এ ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। শুভ। ধন্যবাদ জিয়াদ মাহমুদ, আপনি সেখানে থাকবেন, আমরা পরবর্তী খবর আপনার কাছে জানবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। এবার চট্টগ্রামের খবর। চট্টগ্রামের বালুরঘাটে ফেরির ধাক্কায় সাম্পান থেকে পড়ে 2 যাত্রী নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আপনার ওখানে উদ্ধার অভিযানের সবশেষ কি অবস্থা আমাদের জানান। শুভ, আজ বিকেল 5:45টার দিকে মূলত যাত্রীবাহী একটি সাম্পান নৌকা, সেইটাই এখানকার যে ফেরি চলাচল করে সেই ফেরির সঙ্গে তীব্র স্রোতের কারণে ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার পরে সেখান থেকে 3 জন যাত্রী নদীতে পড়ে যায় বলে আমরা জানতে পেরেছিলাম। তবে এখন পর্যন্ত এখানে আসার পরে ফায়ার সার্ভিসের বক্তব্য এবং যারা নিখোঁজ রয়েছেন তেমন একজনের আত্মীয় আমরা দেখেছি, তারা এখানে তার আত্মীয়র সন্ধানে এসেছেন এবং যিনি নিখোঁজ রয়েছেন তার একজনের নাম আমরা জানতে পেরেছি, তার নাম কাজল। এবং সেই একজনের হিসাব করেই ফায়ার সার্ভিস মূলত উদ্ধার অভিযান চালিয়েছিল। অর্থাৎ তারা বলছেন যে তারা নিশ্চিত হয়েছেন যে একজন নিখোঁজ রয়েছেন এবং সেইভাবেই তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছিলেন। এবং এতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসের সেই উদ্ধার কার্যক্রম চলছিল, কিন্তু এখন রাত হয়ে গিয়েছে এবং সেই সাথে নদীতে এই মুহূর্তে ভাটা চলছে এবং তারা বলছিলেন যেহেতু এটি একটি বিশাল নদী এবং এটি একটি পুকুর হলে কিংবা ডোবা হলে সেখানে উদ্ধার কাজ চালানো যতটা সহজ, এরকম একটি নদীতে যেখানে জোয়ার ভাটার উপস্থিতি রয়েছে সেরকম একটি নদীতে উদ্ধার অভিযান চালানো বেশ কষ্টসাধ্য। তারা এতক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছেন, কিছুক্ষণ আগে তারা আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন এবং আগামীকাল সকাল থেকে তারা আবারও উদ্ধার অভিযান শুরু করবেন বলে জানিয়েছেন। আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে মূলত এখন ভাটার টান চলছে এবং ভাটার এই সময়টাতে যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেইখানটিতে যিনি নিখোঁজ হয়েছেন তার থাকার আর কোনো সম্ভাবনা নেই, তিনি হয়তোবা মোহনার দিকে ভেসে যেতে পারেন এমন একটি শঙ্কা ফায়ার সার্ভিস করছে এবং সেই শঙ্কা থেকেই তারা উদ্ধার অভিযান এতক্ষণ পরিচালনা করছিলেন। এবং এই ঘটনায় একজন উদ্ধার হয়েছেন এবং তিনি উদ্ধার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেটি বলছিলেন যে তার পেছনের একজন ছিলেন এবং সেই একজনকে তিনি পড়ে যেতে দেখেছেন, তার পেছনে আরও 2 জন ছিলেন, কিন্তু তারা পড়েছেন কিনা বা তারা পরবর্তীতে উদ্ধার হয়েছেন কিনা সেই তথ্যটি তিনি দিতে পারেননি। এবং ফায়ার সার্ভিস এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন যে
যে একজন মূলত নিখোঁজ রয়েছেন, যার নাম আমরা বলছিলাম, যার নাম কাজল। তিনি বোয়ালখালীর বাসিন্দা এবং তিনি প্রতিদিন এই পথে যাতায়াত করেন। এবং আপনি জেনে থাকবেন হয়তো যে কক্সবাজার রুটে ট্রেন চালু হওয়ার সময়টাতে কালুরঘাটের যে সেতুটি রয়েছে, কালুরঘাট সেতু কর্ণফুলী নদীর ওপরে, সেই কালুরঘাট সেতুতে যেই রেল সেতু রয়েছে, রেল এবং সড়ক সেতু, সেই সেতুটি সংস্কারের জন্য 2023 সালের আগস্ট থেকে যেই সেতুটির কার্যক্রম, যেই যানবাহন চলাচলের যে কার্যক্রম, সেটি বন্ধ করে দেওয়া হয় এবং তার বিকল্প হিসেবে এখানে ফেরি চালু করা হয়। এবং সেই ফেরির সঙ্গে আজ ধাক্কা লেগে সাম্পানের 2 যাত্রী নিখোঁজ হয়েছেন এবং তার মধ্যে একজন উদ্ধার হয়েছেন এবং আরও একজন, যিনি কাজল, তিনি এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে মূলত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস। উদ্ধার কার্যক্রম স্থগিত করার পরে আমরা দেখেছি স্থানীয় এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা নৌকা যোগে নিজেরা অনুসন্ধান করছেন। শুভ। ধন্যবাদ শোয়েব রহমান, আপনি সেখানে থাকুন। আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব সবশেষ তথ্য জানতে। এখন চারদিকে আমরা এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। দেশের স্বাধীনতা এবং উন্নয়ন দুটি আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ স্থল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশকে দুর্নীতিগ্রস্ত ও দেশের রাজনীতিবিদদের ব্যর্থ প্রমাণ করার জন্য অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক দেশ গঠনে কাজ করছে আওয়ামী লীগ। নির্বাচন ইশতেহার অনুযায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই বর্তমান সরকারের প্রধান কাজ বলেও জানান দলের সাধারণ সম্পাদক। বাঙালি জাতির জীবনে যে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন, সেটা আওয়ামী লীগের হাত ধরে এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা। সেই পলিটিশিয়ানদেরকে করাপ বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ, এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আগামী 7 থেকে 9 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত আন্তদেশীয় সংস্থা পিপিডির বার্ষিক সভা। এজন্য রাজধানীর আগারগাঁওয়ে পিপিডি সদর দপ্তরে আয়োজন করা হয় প্রস্তুতিমূলক সভার। সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নেতারা। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষণ সংস্থা পিপিডি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস প্রদান করছে। চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা সহ 27টি সদস্য দেশ বিশ্ব জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্যসেবায় সহযোগিতা করতে ন্যূনতম $20,000 বার্ষিক চাঁদা প্রদান করে আসছে। এছাড়াও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় প্রজেক্ট পরিচালনায় পিপিডিকে অর্থ সহায়তা করছে বিভিন্ন দাতা গোষ্ঠী। ডিজিটাল প্রযুক্তি নিয়ে বাংলাদেশ সরকার ও বিমস্টেকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট শীর্ষক সভা। এতে অংশ নেয় দক্ষিণ পূর্ব এশিয়ার 7 দেশ। 2 দিনের এই সভার প্রথম দিনে ডিজিটাল বিভাজন বন্ধ ও এসডিজি বাস্তবায়ন, ডিজিটাল অর্থনীতিতে অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং নিরাপদ ডিজিটাল দুনিয়া গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিনে ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ডেটা শাসনের অগ্রগতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উদীয়মান প্রযুক্তিগুলি নিয়ে আলোচনা হবে। দুই 2024-25 অর্থ বছরের বাজেটে জলবায়ু অভিঘাত মোকাবিলায় ও সবুজ অর্থনীতি বাস্তবায়নে প্রয়োজনের চেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে বলে মনে করে
পরিবেশ বিষয়ক উন্নয়ন সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ রাজধানীর ডিআরইউ মিলনায়তনে বাজেট বরাদ্দ নিয়ে গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, একদিকে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বাড়ছে, অন্যদিকে এ খাতে বরাদ্দ কমেছে, যা অপ্রত্যাশিত। দেশে দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ প্রয়োজন জিডিপির 5%, সেখানে বরাদ্দ দেয়া হয়েছে 1%-এরও কম। কমেছে নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দের পরিমাণও, যার প্রভাব পড়ছে সবুজ অর্থনীতিতে। জলবায়ু অভিঘাত মোকাবিলায় তাপপ্রবাহ কমাতে সমন্বিত কুলিং এবং গ্রিন জোন প্রতিষ্ঠা, সবুজ কর নীতি প্রবর্তন, দুর্যোগ বিমা চালু, শিল্প ও পরিবহন খাতে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ জানান প্রতিষ্ঠানটি। 14-15 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত এখন পর্যন্ত যা বরাদ্দ দেওয়া হয়েছে তা 1%-এর নিচে জিডিপি, মানে 4% জিডিপি আরও বাকি তো আছেই। উল্টো যখন দুর্যোগের পরিমাণ বাড়ছে, প্রকৃত বরাদ্দও কমছে। তো এইটা আমাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সামনে দাঁড়াবে, যে আমরা যদি এটা 5% না, কমপক্ষে আগামী 2030-এর ভিতরে যদি 3% না নিতে পারি, তাহলে দারিদ্র্য বিমোচনের যে আমাদের অগ্রগতি, সেটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জে পড়বে। এবং আপনারা জানেন আইএমএফ থেকে যে টাকাটা পাচ্ছে, তার ভিতরে একটা টাকা হলো আরএসএফ, রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটি। এখানে $1.3 বিলিয়ন দেওয়া হবে। আমরা বলছি তার 50% অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে দেওয়া উচিত। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। গাজার সাতি শরণার্থী শিবির ও তুফাহ এলাকায় চালানো ইসরায়েলি হামলায় অন্তত 42 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত আরও অনেকে। গাজার সরকারি মিডিয়া বলছে, সাতি শরণার্থী শিবিরেই প্রাণ গেছে 24 জনের। তুফাহ এলাকায় নিহতের সংখ্যা 18। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই হামলার সঙ্গে আইডিএফ জড়িত নয়, তবে বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে আইডিএফ মুখপাত্র। আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি একাধিকবার আহ্বান করা হয়েছে, বেসামরিক নাগরিক ও সংস্থার ওপর যেন তারা আক্রমণ না করে। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 37,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছে 3 জন বেসামরিক ব্যক্তি। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ব্যক্তিসহ আহত হয়েছে আরও 10 জন। আহতদের মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তাও আছেন। তারা সবাই শঙ্কামুক্ত নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার বেলা 11:30টার দিকে ম্যাট বুচার নামে একটি দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারী। বন্দুকযুদ্ধে আহত সন্দেহভাজন বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। হামলার কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শপিং মল ও দোকানে গুলির ঘটনায় হতাহত হয়েছে বেশ কয়েকজন।